বাংলাদেশের মিডিয়া কতটা কি করলো, সাবেক এক প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ভারতে থাকা শেখ হাসিনার দেশে ফেরার খবরটি, সেটি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ দেখছে নিশ্চয়ই। অনলাইন খুঁজে বা গণমাধ্যমের বিভিন্ন যে ধারাগুলো, সেগুলো খুঁজে খুঁজে আসলে বাংলাদেশের মিডিয়ায় এই বিষয়টি গুরুত্ব পায়নি। গুরুত্ব না পাওয়ার কথা, বেশিরভাগই কোনো কিছুই ছাপেনি। কিন্তু বিশ্ব মিডিয়া যেন গতকালকে থেকেই শেখ হাসিনার দেশে ফেরার খবরটি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। আপনারা যারা অনলাইনে বা বিভিন্ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করেন, কিংবা চাইলে আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন, এমন কোনো বড় আন্তর্জাতিক মিডিয়া নেই যেগুলোতে শেখ হাসিনার দেশে ফেরাকে তারা বড় করে, গুরুত্বপূর্ণভাবে, গুরুত্ব সহকারে তারা ট্রিট করেনি, তারা মূল্যায়ন করেনি, তারা জায়গা দেয়নি। অর্থাৎ সবাই শেখ হাসিনার এবারের এই বক্তব্যটিকে ঘিরে, যেটি ভারতীয় গণমাধ্যম আর সবগুলো তো খুব বড় করে ছাপিয়েছে, ডিটিভিতে দেয়া সাক্ষাৎকারটি সবাই কেন এত গুরুত্বপূর্ণ ভাবে নিল। এর আগেও গত মাসের 17 তারিখে যখন শেখ হাসিনা বলছিলেন যে তিনি দেশে ফিরবেন, যা কিছু হোক, দেশের কারাগার রেডি করতে বলেছেন, তার জন্য প্রয়োজনে সরকার চাইলে ফাঁসির মঞ্চ চাইলে সরকার রেডি রাখতে পারে, এই কথাগুলো বলেছিলেন। এরপরে তখনও কিছু কিছু গণমাধ্যমে বা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো তারা ছাপিয়েছিল গুরুত্ব দিয়ে। কিন্তু এবার যখন তিনি একেবারে স্পেসিফিক করে দিলেন যে যা কিছু থাকুক, তিনি দেশের মানুষের উপর ভরসা রেখে এ বছরেই ফিরবেন, এই যে এ বছরেই তিনি ফিরবেন, এটিকেই আন্তর্জাতিক মিডিয়া লুফে নিয়েছে একদম গুরুত্বপূর্ণ ভাবে। আপনারা দেখতে পারেন চাইলে যে কোন কোন রয়টার্স থেকে শুরু করে, গালফ নিউজ থেকে শুরু করে অন্য সবকিছু, সব গুলো মিডিয়া, সেগুলোতে আরেকটি বড় পরিবর্তন তারা এনেছে। যেই আন্তর্জাতিক মিডিয়াগুলো 2024-এর 5ই আগস্টের পরে যারা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ঘটনাটিকে তারা ঠিক ডক্টর ইউনূসের ভাষায়, বা যারা আওয়ামী লীগ বিরোধী কিংবা শেখ হাসিনাকে উৎখাতে যারা জড়িত ছিলেন কিংবা তাদের সমমনা, সবার ভাষার সঙ্গে মিলিয়ে শেখ হাসিনার এই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছার বিষয়টিকে পলাতক হিসেবে বা পালিয়ে যাওয়া হিসেবে ট্রিট করেছিল। বাংলাদেশেরও অনেকগুলো বড়, প্রথম আলো সহ অনেক বড় বড় মিডিয়াই শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এই যে শব্দগুলো তারা ইউজ করত এবং ডক্টর ইউনূসের ভাষায় কথা বলতো, কোন কোন আন্তর্জাতিক মিডিয়া তারাও এখন সেই জায়গা থেকে সরে গেছে। তারা এখন বলছে, কেউ বলছে ক্ষমতাচ্যুত, কেউ বলছে ভারতে আশ্রিত, কেউ বলছে সাবেক প্রধানমন্ত্রী, বেশিরভাগই এখন সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ট্রিট করছে, হেডলাইনেও তাই। দু একটি মিডিয়া তারা লিখেছে সাবেক প্রধানমন্ত্রী, তারা পলাতক লিখেছে। এর মধ্যে অন্যতম যারা লেখার কথা, পাকিস্তানের কোন কোন গণমাধ্যম, তারা সেটি লিখেছে পলাতক হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করেছে। তো পাকিস্তান তো স্বাভাবিকভাবেই শুধু পলাতক কেন, তারা চাইলে আরো কিছু তারা ভাষা ব্যবহার করতে পারে, ভাষার প্রয়োগ করতে পারে। কিন্তু বেশিরভাগ আপনারা একটু খুঁজে দেখতে পারেন, এখন আর কেউ শেখ হাসিনাকে পলাতক হিসেবে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এইটি তারা কেউ আর বলছে না। কারণ সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে পৌঁছে গেছেন, ভারতে তাকে পৌঁছে দেওয়া হয়েছে, এটিকে এখন আর কেউ পলাতক হিসেবে দেখছে না। এবং এটি বাংলাদেশের ওই যে মিডিয়া আর সম্পাদকরা আগে এটিকে বলতো, তাদেরও কেউ কেউ এখন ইন্টারভিউতে দেখেছি, তারা বলেছে যে আসলে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারত পৌঁছানো, এইটা
পলাতক হিসাবে বলা যাবে না, কারণ কেউ রাষ্ট্রীয় সুবিধা, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় এবং সেটি যখন ফলাও করে প্রচার হয়, সেটিকে কোনোভাবে পলাতক বলে ট্রিট করা যে যায় না। এটি এখন সবাই পরিষ্কার হয়ে গেছে, সবাই বুঝে গেছে যে কিভাবে, কেন, কারা তাকে ভারতে পৌঁছে দিয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের মিডিয়া এখনো কি তাদের এই খবর ছাপার ক্ষেত্রে সরকারের যে একটা নিষেধাজ্ঞা কিংবা সরকারের যে এক ধরনের লাল চক্ষুর ব্যাপার, সেগুলো আর তারা এখনো কি কাটাতে পারছে না, কাটাতে চায় না, নাকি তাদের ভেতরেই আসলে ওই জিনিসটা রয়েছে, তারা কোনোভাবেই চায় না ওই যে এনসিপি, ডক্টর ইউনূস কিংবা আরো অনেকের মতো, বিএনপি, জামাতের তাদের মতো যে না, শেখ হাসিনা আসলে তাদের জন্য বিপদ হতে পারে। অর্থাৎ তারা যে কাণ্ডটি 5ই আগস্ট 24-এ ঘটিয়েছে, সেটির অংশীদার যেই যেই মিডিয়াগুলো, যেই যেই সাংবাদিকরা, যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কি আসলে ভীত সন্ত্রস্ত হয়েই শেখ হাসিনার এই নিউজটিকে তারা চাপিয়ে গোপন রেখেছেন কিনা, তারা না ছাপার পক্ষে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কিনা, সেটিও গণমাধ্যমের ভেতরে থেকেই গণমাধ্যমের প্রতি এক এক ধরনের নিপীড়ন কিনা, অর্থাৎ স্বপ্রণোদিত ভাবে তারা এই সেন্সরশিপটা করে এটিকে তারা এক ধরনের একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর উপরে তারা নিপীড়ন চালাচ্ছেন কিনা, গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, এটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ আন্তর্জাতিক মিডিয়া তারা কিন্তু ওই চর্চাটিও তারা দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মিডিয়াকে রীতিমতো একটা ধাক্কা দিয়েছে আজকে, গতকালকে এবং আজকে, যে তারা যেটি করছে শেখ হাসিনার সঙ্গে, সেটি ওই ডক্টর ইউনূসের মতোই এই মিডিয়াও এখন অন্যায় করছে। এখান থেকে তাদের যে সরে আসার দরকার, সরে আসা যে নীতি নৈতিকতার কারণেই মিডিয়ার বা জার্নালিস্টিক এক ধরনের সুবিচারের মাধ্যমেই যে এটি তাদের করা উচিত, শেখ হাসিনার নিউজ, তার বক্তব্য, সেগুলো যে ছাপানো দরকার, সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া দেখিয়ে দিয়েছে। শত ঝড় বৃষ্টি এবং প্রতিকূলতায়ও যে শিখাটি নিভে যাবার কথা না, ঢাকা ক্যান্টনমেন্টের সেই শিখা অনির্বাণ গত 7 দিনের বেশি হলো জ্বলছে না। কে বা কারা এই শিখা অনির্বাণকে নিভিয়ে দিল? গতকাল পাকিস্তানের বাংলাদেশি হাইকমিশনার ইমরান হায়দার আরো 2 জন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়ায় এসেছে তাদের মিটিং এর খবর, কিন্তু সেই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে শুরুতেই যেটা বলছিলাম, যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সম্মানার্থে ক্যান্টনমেন্ট এলাকায় কেন্দ্রীয় মসজিদ এবং গল্ফ ক্লাবের মাঝামাঝি জায়গায় শিখা অনির্বাণ স্থাপন করা হয়েছিল। এই শিখা অনির্বাণের এই শিখাটি সব সময়ের জন্য জ্বলত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু অনেকেই বাংলাদেশে, বিশেষ করে যারা 71-এর পরাজিত শক্তি, তারা সবসময় এইটিকে অগ্নি পূজার সাথে তুলনা করে এটির বিরোধিতা করত। এই শিখা অনির্বাণ এমন ভাবে তৈরি করা হয়েছিল যে এটি কোনো অবস্থায় নিভে যাবে না। সাধারণত তিতাস গ্যাস থেকে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে এটি জ্বলে, কিন্তু কোনো কারণে যদি এই গ্যাস সাপ্লাই ইন্টারাপ্ট হয়, তাহলে এটা অনেক রকমের ব্যাকআপ সাপোর্ট আছে। গতকাল আমাদের নেত্রী শেখ হাসিনার সাথে কথা হচ্ছিল, আমি তখন তাকে এই প্রসঙ্গটি বলেছিলাম যে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। তো তিনি বলেছিলেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি এমন মডার্ন প্রযুক্তি যোগ করেছিলেন যে এটি নেভার কথা না। তাহলে কে বা কারা এটি নেভালো, সেটি নিয়েই এখন আলোচনা হচ্ছে। ক্যান্টনমেন্টের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের ইচ্ছায় হয়েছে। জেনারেল ওয়াকার খান এটি বন্ধ করেছে এবং সেটি বন্ধ করার কারণ যতদূর জানা গেছে যে এই আগুন নাকি অনইসলামিক, এই আগুন জ্বলাটা অগ্নি পূজার মতোই। এবং ক্যান্টনমেন্ট থেকে এই নিয়ে কিন্তু আজ অবধি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা তার বাইরেও এই শিখা অনির্বাণ নিভে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে
সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং আমাকে যে সূত্রটি নিশ্চিত করেছে যে ওয়াকার খান এটি আর পুনরায় জ্বালাতে চান না। ওয়াকার খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে ইদানিং জেনারেল ওয়াকার খানকে বেশ বিষণ্ণ দেখা যায়, এবং তিনি দু একজনকে ফোনে এটিও বলেছেন যে আই এম ডান। ওয়াকার খানের কি আসলে সময় ফুরিয়ে আসছে? অনেকগুলো অপশন আছে তার, যে তিনি তার যে নর্মাল টেনিউর আগামী বছরের জুন মাস সেটা শেষ করে তিনি বিদায় নেবেন। তিনি হয়তো বাংলাদেশে নাও থাকতে পারেন। আবার তার টেনিউর শেষ করার আগেও তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা অব্যাহত আছে। আবার তারেক রহমানকে তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তারেক রহমানের কারণেই তার থাকা উচিত, যদিও তার শুরুতে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সমমানের একটা পদ নিয়ে তিনি অবসরের পরে থাকতে চেয়েছিলেন। কিন্তু রিসেন্ট যে চেঞ্জগুলো হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনীতি, সেখানে জেনারেল ওয়াকারের দিনগুলো শেষ। তো শেষ সময়ে এসে তিনি তার দীর্ঘদিনের খায়েশ, আমি বারবার বলেছি যে ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, শিবির করতেন, তার স্থানীয় একজন জামাত নেতা ছিল তার রাজনৈতিক গুরু, সেই গুরুর মাধ্যমে তার ব্রেন ওয়াশ হয়েছিল এবং তিনি দীর্ঘকাল ধরেই জামাতের পারপাস সার্ভ করে আসছিলেন। তিনি মাঝখানে শেখ হাসিনার আত্মীয় হিসেবে একটা মুখোশ ধারণ করেছিলেন, এবং শেষ বেলায় এসে দেশ জাতির কাছে তার সেই মুখোশ উন্মোচিত, এবং অনেকেই জেনারেল ওয়াকার খানকে মীর জাফরের সাথে তুলনা করে থাকেন। তো এই শিখা অনির্বাণ অবিলম্বে জ্বালানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি আজকে বন্ধ করে রাখলেও এটি ভবিষ্যতে আবার জ্বলবে, এবং যারা এটি বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পাকিস্তানের হাইকমিশনার মিস্টার ইমরান হায়দার আমাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মিস্টার শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়া বলছে যে তারা পারস্পরিক সামরিক সহযোগিতা এবং অন্যান্য প্রশিক্ষণের বিষয়ে কথা বলছেন, কিন্তু স্পেসিফিক যেটা মিডিয়া আমরা পাইনি, কিন্তু সেখানে আলোচনা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে 4 বছর মেয়াদী একটি সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে পাকিস্তানের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং দীর্ঘদিন ধরেই পাকিস্তান চাচ্ছে যে তাদের যেসব সামরিক জোট আছে তার যে কোনো একটিতে বাংলাদেশকে অ্যাড করতে। এই যে পাকিস্তানের সাথে সামরিক দিক দিয়ে এই যে এত মাখামাখি, এটা ইন্টারন্যাশনালি কি মেসেজ দিচ্ছে? এবং বাংলাদেশের আর্মি যদি পাকিস্তানের সাথে এত ঘষাঘষি করে তাতে তারা কতখানি উপকৃত হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থানটা কি হবে, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এবং ঐতিহাসিক কারণেই বিশেষ করে ৭১-এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটি একটা বিশেষ মাত্রা পেয়েছে। তো সেই জায়গাটা অতিক্রম করে পাকিস্তান চেষ্টা করছে যে বাংলাদেশকে তাদের সামরিক জোটে নিতে। ইতিমধ্যে আমি আগে বহুবার বলেছি যে এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা হবে বা বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনাকাটিতে পাকিস্তানি এজেন্ট ব্যবহৃত হচ্ছে, কিনছে বাংলাদেশ, কিন্তু সেখানে এজেন্ট পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে বাংলাদেশের একটি সংস্থা তারা তাদের কমিশন বুঝে নিচ্ছে, অর্থাৎ এই কেনাকাটার কমিশন পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে হচ্ছে। তো এই হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সম্প্রসারিত অংশ, জনাব তারেক রহমানের বর্তমান সরকার। এটাও বাংলাদেশকে একটা ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এবার তুরাগ হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলি। ডিএমপি পুলিশ এখন একেবারে ওপেন প্রেস কনফারেন্স করে বলছে যে তুরাগ নদীতে কোনো হত্যাকাণ্ড হয়নি। জলজ্যান্ত 3টা লাশ পাওয়া গেল, এখন তো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পর্যন্ত আমরা পাচ্ছি, যে অথচ পুলিশ বলছে যে না, এরকম কোনো হত্যাকাণ্ড হয়নি। এবং পুলিশ যেটা বলছে যে হত্যাকাণ্ড হলে তো মামলা হতো, অথচ আমরা আগেও বলেছি যে পুলিশ এমনকি ডিজিএফআই ওই নিহতদের পরিবারকে ফোর্স করছে যে কোনো অবস্থায় মামলা না করা হয়, বরং যারা তাদের মিছিলে ডেকে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করার জন্য পরিচিত করা হয়েছে। আজকে খবর পেলাম যে একজন নিহত সুমন, তার পরিবার, তার বাবা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে। তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি, মেরে ফেলা হবে, মামলা দেওয়া হবে, নানা রকমের কৌশল চলছে। কিন্তু সত্য কোনোভাবেই চাপিয়ে রাখা যায় না, অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। যার ফলে তুরাগের এই ঘটনা এটা এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বিশাল বিবৃতি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে, এবং সেখানে এই ঘটনার পুরো বর্ণনা আছে।
একটা ছোট্ট অভিজ্ঞতা আমার হয়েছে এই গত প্রায় 2 বছর এই ইউটিউবে কাজ করতে গিয়ে এবং বাংলাদেশের পরিবর্তিত অবস্থায় কাজ করতে গিয়ে অনেকেই বলেন, কথায় কথায় কিছু হলে বলেন শেখ হাসিনা কি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে, নেতারা কি করছে। কিন্তু এই প্রশ্নটি আমরা নিজেদের করি না যে আমরা আসলে কি করছি। তারা তাদের ভূমিকা করছেন কি বা করছেন না সেটা মূল্যায়িত হওয়া উচিত, কিন্তু আমরা যারা কনসার্ন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করি নিজেকে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, আমরা কি করছি? আমরা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি? আমরা কি ফেসবুকে একটা লাইক দেই? আমরা কি ফেসবুকের একটা স্ট্যাটাস শেয়ার করি? এই যে মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন পিটিশনের জন্য চিঠি আসে, যে জাতিসংঘকে চিঠি পাঠানো হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টের কমিশনের চিঠি পাঠানো হচ্ছে, সেখানে আপনাকে সাইন করার জন্য অনুরোধ করা হয়। আপনি কি একটা সই করেন? আপনি আপনার কাজটুকু করবেন না, কিন্তু আপনি মনে করবেন আপনার পক্ষ হয়ে ABCD সবাই অন্যরা করে দেবে। আজকে বাংলাদেশ একটি কঠিন সংকটের মুখোমুখি। আমরা যারা এই অবস্থা থেকে উত্তরণ চাই, আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কমেন্টে আপনাদের একটা অ্যাপিল দিচ্ছি গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্ক থেকে। এই অ্যাপিলটা হলো যে বাংলাদেশের বর্তমান অবস্থা, গণতন্ত্র ফিরিয়ে আনা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এই ধরনের কয়েকটা অ্যাপিল তারা করবে এবং সেখানে তারা একটা ক্যাম্পেইন করছে যে 20,000 লোকের সাইন থাকতে হবে এবং তারা অনেক সাইন পেয়েছে। আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনার কাছে অনুরোধ থাকবে আপনিও ওই আপনার নাম ঠিকানা দিয়ে সেখানে স্বাক্ষর করে এই পিটিশনের একজন হন।